আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটা সুসংবাদ নিয়ে আসছি। সুসংবাদটা হলো, আপনারা হয়তো অনেকে জানেন যে আমি আজকে প্রায় 35 বছর 34-35 বছর বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে গিয়েছিলাম, থেকেছি বেশ কয়েকটি দেশে এবং ঘুরেছি প্রায় 13টি দেশে, প্রায় গুনলে 70-75টি সিটি হতে পারে বা আরও বেশি, বেশ কম হতে পারে। তো আমার এই দীর্ঘ 35 বছরে দেশের বাইরে অনেকগুলো বিচিত্র অভিজ্ঞতা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আমি যে স্থানগুলো গিয়েছি সেগুলো সাধারণত মানুষ যেখানে যায় তার বাইরেও অনেকগুলো আছে। বড় বড় সিটি যেগুলো আপনারা দেখেন, এর বাইরে আছে সে দুর্লভ মুহূর্তগুলো, দুর্লভ ছবিগুলো, এবং আমি আমার আর্কাইভ থেকে কিছু ছবি, কিছু ইতিহাস খুঁজে পেয়েছি। তা আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে পরীক্ষামূলকভাবে আমি তুলে ধরতে চাই থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি রাজ্য, একটি এরিয়া যেখানে প্রায় 80% মুসলমান, ব্যাংকক থেকে, এবং ব্যাংককেও আমার এই আজকের আলোচনার মধ্যে ব্যাংককের মুসলমানদের সম্পর্কে কিছু কথা থাকবে। আর বিশেষ করে দক্ষিণ থাইল্যান্ডে যেখানে 3টা রাজ্য আছে, ফাতানি, তারপর নারাদিওয়াত, আর একটা ইয়ালা বোধ হয়। তো আমি মূলত ফাতানিতে ভ্রমণ করেছিলাম, তা অনেক আগে, 1994 সালে আমি যখন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি পড়তাম। তো এর আগে আমি যখন বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ, তার কাছে আমি মুসলিম ওয়ার্ল্ড সম্পর্কে একটা কোর্স নিয়েছিলাম। যেই কোর্সে আমি এই থাইল্যান্ডের মুসলমানদের সম্পর্কে শুনেছিলাম এবং এই ফাতানির কথা তখন শুনেছিলাম। সেই থেকে আমি অবশ্যই ফাতানি সম্পর্কে আমার আগ্রহ ছিল, এবং মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি পড়ার সময় আমার যখন বন্ধুবান্ধব পেলাম, এবং বিশেষ করে ফাতানির বন্ধু পেলাম এবং ব্যাংককের বন্ধু পেলাম, তখন আমি তাদের সাথে স্বাভাবিকভাবে আগ্রহ দেখালাম, খাতির জমালাম, বন্ধুত্ব করলাম। এবং এই দুইজন বন্ধু, একজন ব্যাংককের আরেকজন ফাতানির, তারা অনুগ্রহ করে আমাকে হোস্ট করতে আমি ভিজিট করেছি তাকে। ব্যাংককের যে বন্ধু, তার থাই নাম ছিল নীতিশাক আর মুসলিম নাম ছিল নাসির, আর যিনি ফাতানির তার নাম ছিল শুক্রি। আমার সেই জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি লম্বা ইতিহাস বলা একটু কঠিন। আমার এই উপলক্ষে একটা বই আছে, আমি ওই এরিয়া, আমার মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং বিভিন্ন ভ্রমণের উপর একটা বই ছিল। এটা হলো বই ছিল বলছে যে এই বইটা প্রকাশিত হয়েছিল 2001 সালে। এই বইটার নাম হলো চীন সাগর থেকে আটলান্টিক। তো সেখানে আমার মালয়েশিয়ার কাহিনী আছে, সিঙ্গাপুরের কাহিনী আছে এবং থাইল্যান্ডের কাহিনী আছে। থাইল্যান্ডের কাহিনী আমি নাম দিয়েছিলাম সাদা হাতির দেশে। তা আপনারা তো শুনেছেন যে থাইল্যান্ডকে একসময় বলা হতো শ্যাম রাজার দেশ। এই যে এই ইতিহাস, এই গল্পটা, যেটা আমার তখন দৈনিক ইনকিলাবে 1994 সালের। তো ব্যাংককে গিয়ে আমি সবচেয়ে যে জিনিসগুলো উল্লেখযোগ্য মনে করি, 1 নম্বর হলো ব্যাংককে যে এত মুসলমান আছে, এত সুন্দর মসজিদ আছে। আমি রাস্তায় যখন কুয়ালালামপুর থেকে থাইল্যান্ডের সীমানায় একটা শহর আছে, যে শহরটার নাম হলো হাতযাই, তারা প্রনাউন্স করে হাতযাই, কিন্তু লেখে হাতয়াই, HATYAY বোধ হয়। তো ওখানে গিয়ে আমি আমার বাস থামছিল সকাল 8টার দিকে কুয়ালালামপুর থেকে হাতযাইতে। তারপরে বিকেল 3টায় আমার সে হাতযাই থেকে ব্যাংককের উদ্দেশ্যে ট্রেন। তো ট্রেনে এই লম্বা সময়, স্বাভাবিকভাবে 7-8 ঘন্টা। তা আমি একটা মসজিদ খোঁজ করতেছিলাম, তো পেয়ে গেলাম। কিন্তু মসজিদটা হলো ইন্টারেস্টিং, সেখানে পাকিস্তানি অরিজিন মুসলমানরা করেছে, এবং মসজিদটার নাম ছিল পাকিস্তানি মসজিদ, বা উর্দুতে লেখা ছিল মসজিদ পাকিস্তান।
এবং মজার ব্যাপার এখনও আমি এই এই ভিডিও করার আগে গুগল করলাম, দেখলাম মসজিদটা, দেখলাম যে মসজিদটা আছেই এবং আমি যেই কালার দেখেছি, যেইভাবে দেখেছি সেই মসজিদ সেভাবেই আছে এবং এখনও সে উর্দুতে লেখা আছে মসজিদ পাকিস্তান। তো যাক, ওখানে আমি স্বাভাবিকভাবে কিছু সময় কাটলাম। এখন সে সময় তখন ওই মালয়েশিয়ায় মানব পাচারের কাহিনী ছিল এবং অনেক বাঙালি পেলাম যাদেরকে চোরা পথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। এই মসজিদের পাশে তারা কাজ করতেছিল, দালালরা সেখানে নিয়ে ফেলে রেখেছিল। তো আমি এরপরে যখন ব্যাংকক গেলাম, ব্যাংককের একটা অভিজ্ঞতা, একটা মসজিদের কথা বললাম। মসজিদে আমি সারা শহরে, এখানে আরেকটা মসজিদ আছে, সেটার নাম মসজিদ হারুন, সেখানে মুসলিম পাড়া। তো সেখানে খোঁজ করতেছিলাম, কিন্তু ব্যাংককে ইংরেজি বলার লোক ছিল না। তখন আমি স্বাভাবিকভাবে খুঁজে বের করলাম, শেষে প্রায় 1 ঘন্টা পরে যে মসজিদটা আমি গিয়েছিলাম এর নাম দারুল এহসান। এই দারুল এহসানে এই পুরো এরিয়াতে আপনার মুসলমানরাই বাস করে। সবচেয়ে বড় আমার কাছে মজা জিনিস যেটা লাগলো যে আমি 1-2জন ছাড়া, আমার বন্ধুরা ছাড়া আর কারোর সাথে ইংরেজি বা আরবি বলার লোক পেলাম না। কিন্তু মসজিদে যখন ঢুকলাম, যখন জুমার নামাজ পড়তে গেলাম, তখন দেখলাম যে একেবারে স্বাভাবিকভাবে, এটাই আমার মনে হয় মুসলমানদের একটা সবচেয়ে বড় আনন্দ, যে বসে আপনি যেখানে যান মুসলমান দেখতে পাবেন। এরপর আরেকটা এই ছবিটা যেটা, এটা আমার এই যে ফাতানির আমার এই সুপ্রিম ফ্রেন্ড, তাদের সাথে পরিচয় করে দিয়েছিল এবং সম্ভবত রাতে আমি তাদের বাসায় ছিলাম, এই মুসলিম পরিবার। তো আমি সবচেয়ে সংক্ষেপে এটাই বলতে চাই যে এই থাইল্যান্ডের ব্যাংকক এবং ফাতানিতে মুসলমানদেরকে দেখে এবং মুসলমানদের ইমানের জজবা দেখে, বিশেষ করে প্র্যাকটিস দেখে, ইটস অ্যামেজিং। এবং এখনও এই অঞ্চলগুলোতে মুসলমানদের এই আগ্রহ আছে। আর সবচেয়ে আরেকটা বিষয় বলা দরকার, সেটা হলো যে মালয়েশিয়ার বর্ডার, এবং এটা মালয়েশিয়ার যে উত্তরাঞ্চলের রাজ্য ক্লান্তানের কোটাবারো থেকে মাত্র 40 কিলোমিটার মধ্যে, 30 থেকে 40 কিলোমিটার দূরে। এবং ক্লান্তানের বর্ডারে হলো নারাওয়াতি এবং পাতানি, তারপর অন্য পাশে ইয়ালা। তো এই এরিয়াটা পুরোটা মুসলিম অধ্যুষিত। তো এনিওয়ে, আজকে এখানে শেষ করছি। কমেন্ট করে জানাবেন এবং আমি আরও শেয়ার করব ভবিষ্যতে। আসসালামু আলাইকুম।